স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লন্ডনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখানকার মেডিকেল বোর্ড সার্বিক পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি আমাদেরকে বা ওনার পরিবারের সদস্য ব্যবস্থায় আসবে, পরবর্তী চিকিৎসা কী ধরনেরভাবে কোথায় করা যাবে এবং সেই চিকিৎসার কী পদ্ধতি অনুসরণ করা হবে। দেশকেও যদি পরে কোথাও নিয়ে যেতে হয় কোনো কারণ প্রয়োজন, সেখানকার চিকিৎসকরা যদি করে, তো আর আমরা চাইলেই হবে না, নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত নেয়। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে আয়েশা সিদ্দিকা নামের 6 বছরের এক শিশু মারা গেছে। সে 26 নম্বর ক্যাম্পের ইব্রাহিমের কন্যা। আগুনের ঘটনায় আহত হন অন্তত 5 জন। এছাড়া শতাধিক বসতঘর ও স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের হিলার মৌলচুনি 26 নম্বর ক্যাম্পের G2 ব্লকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 10টার দিকে ক্যাম্পের একটি ঘরে প্রথমে আগুন লাগে, মুহূর্তেই তা আশপাশের ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট রোহিঙ্গা ও বাসিন্দাদের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পেঁয়াজ আবাদ হয় এমন জেলাগুলোয় এখন চলছে ফসল সংগ্রহের কাজ। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জেলায় পেঁয়াজের চাষ নিয়ে কৃষকরা কি বলছেন, আর দাম নিয়ে শুভঙ্করের ফাঁকিটা ঠিক কোথায় রয়েছে বলে তারা মনে করছেন? কিছুদিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল প্রায় 150 টাকা, সেই পেঁয়াজ কিন্তু এখন বাজারে শুধুমাত্র 35 টাকা। এটাতে আমরা শুধুমাত্র এখন দেখছি শুধু দেশি পেঁয়াজটা নয়, এখন আসলে বাজারে পেঁয়াজের দামটা কমার মূল কারণ হলো আমাদের স্থানীয়ভাবেই এখন পেঁয়াজের আবাদটা হচ্ছে, এবং সেই পেঁয়াজ দিয়েই এখন আমাদের বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা সেটা মেটানো সম্ভব। তবে স্থানীয়রা বলছে এবং ব্যবসায়ীরা বলছে যে আমাদের এখন কিন্তু দেশি পেঁয়াজ যেমন 35 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঠিক একই সাথে কিন্তু আমদানি কিন্তু যে এলসি পেঁয়াজটি সেটারও দাম এই 35 থেকে 38 টাকাতেই আছে। তবে যেই আমদানিকৃত পেঁয়াজটি একটি সময় আমরা 150 টাকা কেজিতে কিনে খেয়েছি, সেটি এখন কেন 35 টাকায় পাওয়া যাচ্ছে, সে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে ভোক্তা পর্যায়ের। আমাদের ব্যবসায়ীরা বলছে আসলে আমরা যে সকল বাজার থেকে পেঁয়াজের আমদানি করে থাকি, তারা বাংলাদেশের সুযোগ সময় বুঝে আসলে পেঁয়াজের দামটি বাড়িয়ে দেয়। তবে এখন যেহেতু বাংলাদেশে আমাদের স্থানীয়ভাবে যে পেঁয়াজের আমদানি উৎপাদন হচ্ছে এবং সেগুলো দিয়ে চাহিদা মেটানো সম্ভব, এখন কৃষকরা মনে করছে যে ভারত থেকে বা পাকিস্তান থেকে পেঁয়াজের যে আমদানিগুলো সেগুলো এখন বন্ধ করে দেওয়া যেতে পারে। তারা জানিয়েছে অন্তত আমাদের যে আমদানি কর যেটি মকুফ করা রয়েছে পেঁয়াজের ক্ষেত্রে, সেটিকে অন্তত এখন ধার্য করা হলে এলসি পেঁয়াজের দামটা কিছুটা বেড়ে যেত এবং স্থানীয় যারা বাংলাদেশি কৃষক তারা হয়তো বা পেঁয়াজের চাষে আগ্রহটা বাড়তো। কারণ আনোয়ার, যেই পেঁয়াজ আমরা 150 টাকা কেজি কিনে খেতাম সেটা 35 টাকা এখন কিন্তু স্বাভাবিক দামের চেয়ে অনেক কম। এখন যদি স্থানীয় বাংলাদেশি কৃষকরা সঠিক দামটুকু না পায়, তাহলে হয়তোবা তারা আস্তে আস্তে পেঁয়াজের আবাদের যে আগ্রহ সেটি হারিয়ে ফেলবে। যশোর, কুষ্টিয়ার সাথে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু চাষিদের মাঝে এখন পেঁয়াজ চাষের যে আগ্রহটি সেটি বাড়তে শুরু করেছে। তবে বাজারের যে বর্তমান পরিস্থিতি, এরকম দাম থাকলে আগামীতে হয়তোবা তারা আগ্রহটা আরো কমে যেতে পারে। আমি ব্যবসায়ীদের সাথে এবং চাষিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে বাংলাদেশের এই পেঁয়াজের প্রভাব আরো কমপক্ষে 2 মাস থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই 2 মাস সময় যদি আমাদের ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজগুলোর ক্ষেত্রে আমদানি শুল্ক কর আরোপ করা হয়, তাহলে হয়তোবা স্থানীয় বাংলাদেশের চাষিরা পেঁয়াজের সঠিক মূল্য পেতে পারে। আনোয়ার, এই ছিল আমার কাছে পেঁয়াজের তথ্য নিয়ে সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে পেঁয়াজ চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার হিমেল। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগসহ নানা পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শিউলি আক্তার।
তার প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ডে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৩৫ জন নারী। বর্তমানে তার পণ্য দেশে বিদেশে রপ্তানি হচ্ছে। দিনাজপুরের সদর উপজেলার শিউলি আক্তার জুথি 2017 সালে 2টি মেশিন আর 20,000 টাকা পুঁজি দিয়ে পাটের ব্যাগ, স্কুল ব্যাগ, ফাইল ব্যাগ, শোপিস, টেবিল রানার, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন তিনি। ধীরে ধীরে সাড়া মিলতে থাকে। বর্তমানে তার প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ডে 8টি মেশিনে কাজ করছেন 35 জন নারী কর্মী। তো নেশা ছিল ছোটবেলা থেকে আমি পাট নিয়ে কাজ করব। সেই পাটের প্রতি নেশা যেহেতু আমার ছিল, তো আমি বাসায় যে চালের বস্তাগুলো ছিল সেই চালের বস্তাগুলো কেটে কেটে ছোট ছোট করে হ্যান্ড পাস বানাতাম, সাইড ব্যাগ বানাতাম। তবে শুরুটা সহজ ছিল না। 2003 সালে সাভারে তার বিয়ে হয়। এর কিছুদিন পরই সংসারে সমস্যার সৃষ্টি হয় এবং তিনি ডিভোর্স নেন। এরপর নিজের জীবন গড়তে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন জুথি। সাভারে যুব উন্নয়ন কেন্দ্রে পাটের পণ্য তৈরির ওপর প্রশিক্ষণ নেন। 2017 সালে দিনাজপুরে ফিরে এসে শুরু করেন পাটের পণ্য তৈরির কাজ। আগে আমরা বেকার তো বসে থাকতাম, এখন কিছু টাকা আমরা ইনকাম করি। আমি পড়াশোনার পাশাপাশি এখানে আসি, কাজ শিখি। হ্যান্ডব্যাগের কাজ শিখছি, সেলাইয়ের মেশিনের কাজ শিখছি। শিউলির কাজে গর্বিত তার পরিবার। আমার মেয়েকে আমি বাল্যবিবাহ দিয়েছিলাম ছোটবেলায়। তারপরে লেখাপড়ার পাশাপাশি দিনাজপুরে যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেয়। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করছে যুব উন্নয়ন অধিদপ্তর। যেহেতু এটা একটা অফলাইন ট্র্যাক, এটিতে লাভ কম কিন্তু পরিশ্রম বেশি, তো ছেলে মেয়েদেরকে আমরা উৎসাহিত করবার চেষ্টা করেছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুরে প্রতি বছরের মতো এবারও হয়ে গেল 250 বছরের প্রাচীন জামাই মেলা। শুকিয়ে যাওয়া বিলের পাশে বসা এই মেলার দোকানগুলোতে সাজিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের মাছ। এলাকার কোন জামাই কত বড় মাছ কিনলো তা নিয়ে চলে প্রতিযোগিতা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে প্রাচীনতম জামাই মেলা। এতে মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টিসহ নানা পণ্য পাওয়া যায়। মেলায় সামুদ্রিক চিতল, বাঘা আইড, বোয়াল, পাবদা, গলদা চিংড়ি, বাইম, রূপচাঁদার পাশাপাশি স্থান পায় নানা রকমের সামুদ্রিক ও দেশি মাছ। মেলায় চলে হাকডাক ও দরদাম। ছোট থেকে শুরু করে পাওয়া যায় 30 থেকে 40 কেজি ওজনের মাছও। এছাড়াও থাকে প্রায় 100 কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ। আশপাশের গ্রামের জামাই শ্বশুর সহ অনেক মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে মাছ কিনতে আসেন মেলায়। এলাকার বিভিন্ন পুকুর ও নদী থেকে বড় মাছ ধরে নিয়ে মেলায় আসেন জেলেরা। মাছের মেলা বা অনেকে বলে এটাকে জামাই মেলা। এখানে মূলত শুধু জামাই না, জামাই শ্বশুরের মধ্যে মাছ কিনা নিয়ে এখানে এক প্রকার কম্পিটিশন চলে। এটা 255 বছরের পুরনো মেলা। এটা খুবই ঐতিহ্যবাহী মেলা। আশেপাশে প্রায় 10-20 জেলা থেকে এখানে অনেক মানুষ আসে। অনেক মানুষের জনসমাগম হচ্ছে। রুই মাছ দেখলাম, কাতল মাছ দেখলাম, বোয়াল মাছ দেখলাম, পাখি মাছ দেখলাম অনেক বড়। এই মাছ পছন্দ কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো মূলত হচ্ছে এই মেলাটা একটা ঐতিহ্য। আয়োজকরা জানান 2-3 দিন আগে থেকেই ব্যবসায়ীরা মেলায় চলে আসেন। একদিনের মেলা 2 দিন আগে থেকেই অনেক দোকানদার আসছে। এটা রাত জায়গা, এরপরে আমরা সিকিউরিটি দেই। মেলায় আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এখানে লাখ লাখ টাকার মাছ বিক্রি হবে এবং হাজার হাজার জনসমাগম ঘটবে। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। প্রতি বছর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী এই জামাই মেলা। দীপ্ত, বার্তাকক্ষ। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ এবং প্রস্তাবিত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের শীর্ষ কোম্পানির কর্ণধার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ দাবি জানান। তারা বলেন, দেশের শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ এ খাতে নিযুক্ত। কৃষি খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের অবদান জিডিপিতে 7.7%। বর্তমানে বাপার 400 সদস্য সক্রিয় রয়েছে। এর বাইরেও প্রায় 5 শতাধিক প্রতিষ্ঠান কৃষি পণ্য উৎপাদন করছে, যেখানে 5 লাখ শ্রমিক কর্মরত। তাই ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ এবং গ্যাসের দাম বাড়ানো হলে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে প্রাণ, আকিজ, মেঘনা ও এসিআই সহ দেশের বড় কোম্পানিগুলোর কর্ণধাররা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে অন্তত 87 ফিলিস্তিনি নিহত হন, এদের মধ্যে রয়েছে 21 জন শিশু। আগামী রোববার গাজার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে এর আগেই উদ্যোগ পণ্ড হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদন হওয়ার কথা ছিল। খেলার সংবাদ, বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনেও রয়েছে দুটি ম্যাচ। দুপুর 2টায় দুর্বার রাজশাহী লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, আর সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে রংপুর। 7 ম্যাচ খেলে এখনও অপরাজিত তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও কোয়ালিফায়ার রাউন্ডও প্রায় নিশ্চিত তাদের। হার দিয়ে শুরু করা চিটাগাং টানা 4 জয়ে উঠে এসেছে টেবিলের দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে 6 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে টেবিলের 5 নম্বরে আছে সিলেট। তাদের প্রতিপক্ষ রাজশাহীও সমান ম্যাচে সমান জয় নিয়ে আছে 6 নম্বরে। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথম আলো তাদের শিরোনাম করেছে ঘোষণাপত্র প্রকাশ্যে মতৈক্য, আরও আলোচনা হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক। ক্ষমতার ভারসাম্যে সায়, মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। যুগান্তর তাদের শিরোনামে বলছে সর্বদলীয় ঐক্যের বৈঠকে প্রধান উপদেষ্টা, সবার মতামতে হবে জুলাই ঘোষণাপত্র। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ইসলামী ব্যাংকের নামে বেনামে ঋণ 70,000 কোটি টাকা লোপাট। সমকাল তাদের শিরোনাম করেছে এজেন্ট আউটলেট এখন ব্যাংক শাখার দ্বিগুণ। ইত্তেফাক বলছে জুলাই ঘোষণাপত্র, এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামাত। দলগুলোর মধ্যে দূরত্ব হয়নি, প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত এসেছে ডক্টর আসিফ নজরুল। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। পুলিশের এক কনস্টেবল ও 6 শিক্ষার্থী আহত, হামলায় জড়িত 2 জন গ্রেফতার। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে হবে, না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটার দরকারও নেই, প্রধান উপদেষ্টা। আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন, আপনারা পাশে থাকলে মনে সাহস পাই নেতাদের ডক্টর ইউনূস। সর্বদলীয় বৈঠকে দ্রুত করার কথা বলল জামাত, আইনি দিক ঠিক করতে বলেছে জনসংহতি। রান্নার চুলা জ্বলছে না, ঢুকছে কারখানাও। গ্যাস সংকট চরমে, দেশে দৈনিক 430 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা। পেট্রোবাংলা দৈনিক 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। শেখ পরিবার সহ 10 গ্রুপের দুর্নীতি তদন্তে 11টি দল, গভর্নরের সঙ্গে বৈঠক। গণ অভ্যুত্থানে শহীদ 834 জনের নাম প্রকাশ। বণিক বার্তা তাদের শিরোনামে বলছে উপদেষ্টা, মনোচিকিৎসক, মহাপরিচালকরা প্রশাসন ক্যাডার। 6 মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায়। ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে, আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।